মহান আল্লাহর সৃষ্টির মধ্যে অন্যতম সৃষ্টি হচ্ছে জিন, যা আগুনের শিখা থেকে তৈরি, যা মানুষকে ক্ষতি করে, যা কিছু সত্য, যা কিছু মিথ্যা। একটা মেয়ের উপর জিন কিভাবে আসর করে, তারপর জিনকে ছাড়াতে হলে কি কি কষ্ট করতে হয়, তার সব কিছুই আজকে আমরা দেখব এই মুভিতে। এই মুভিটা পুরোটা দেখতে হলে আপনাদেরকে চলে যেতে হবে বঙ্গতে, আর শুধুমাত্র এক্সপ্লেন শুনতে চাইলে গল্পটি কন্টিনিউ করতে হবে। মুভির শুরুতে আমরা এক নতুন দম্পতিকে দেখছি, তারা রাতে ঘুমোচ্ছে। এই হচ্ছে রাফসান আর তার স্ত্রী হচ্ছে মোনা। হঠাৎ করে রাফসান ঘুম ভেঙে তার স্ত্রীকে দেখতে পায় না। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর রাফসান মোনাকে দাঁড়িয়ে থাকতে দেখে। তারপর মোনার কাছে আসলে মোনা পিছন থেকে রাফসানের দিক ফিরে তাকালে মোনার ভয়ঙ্কর চোখ দেখে রাফসান অনেক ভয় পায় এবং ভয় পেয়ে রাফসান পিছনের দিকে পিছাতে থাকে। রাফসান পিছাতে দেওয়ালের সাথে ধাক্কা লেগে রুমের লাইট জ্বেলে যায় আর মোনা অজ্ঞান হয়ে যায়। তারপর রাফসান মোনাকে কুলো করে এনে রুমে শুইয়ে দেয় এবং মোনাকে ডাকতে থাকে, কিন্তু মোনা তখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে থাকে। পরদিন সকালে মোনা নাস্তা দিচ্ছিল, কিন্তু মোনার রাতের কথা কোনো কিছুই মনে নেই। রাফসান মোনাকে দেখে জিজ্ঞাসা করছে, তুমি তো উর্দু ভালোই পারো। মোনা বলে, আমি তো উর্দু পারি না, আমি তো হিন্দি উর্দু কোনো ছবিই দেখি না। তারপর রাফসান অফিসে চলে যাচ্ছিল, মোনার সাথে একটু রোমান্টিক হয়ে অফিসে চলে যাচ্ছিল, আর মোনা কাজের মেয়েকে নিয়ে রাফসানের পুরা ঘর গুছাতে একটা উড়না খুঁজে পায়। মোনা তখন জিজ্ঞাসা করে, এই উড়নাটা কার? কাজের লোক বলে, এটা তো খালাম্মার। মোনা বলে, মার? তাহলে আমি এখনই যেয়ে জিজ্ঞাসা করছি। কিন্তু তখন কাজের লোক ভয় পেয়ে বলে, না, এটা হচ্ছে ওই যে রাফসান ভাইয়ের কাছে যে মডেলিং করে না, সেই মেয়েটা। তো সেই মেয়েটা এখানে কি করে? তখন কাজের লোক বলে, মেয়েটা তো প্রায়ই রুমে চলে আসতো, এসে করে রাফসান ভাইয়ের বেডরুমে চলে আসতো। মোনা বলে, বেডরুমে এসে কী করে? তখন তো দরজা আটকে দিত। তখন আমরা দেখতে পাই মডেল লতাকে। লতার ফটোশ্যুট করছে রাফসান, এবং লতা রাফসানকে অনেক ধরনের বাজে ইঙ্গিত দেয়, যা রাফসান এড়িয়ে যায়। তখন রাফসান সব কাজ শেষ করে যখন বাসায় আসছিল, তখন কাজের লোক রাফসানকে সব কিছু খুলে বলে। আর মোনা তো রেগে একদম আগুন হয়ে থাকে। মোনা রেগে জিজ্ঞাসা করলো, লতা তোমার সাথে উড়না ফেলে রুমে কি করে? রাফসান বলল, আগে তো আমাকে বিশ্বাস করো, ভালোবাসো, তারপর তোমাকে সব কিছু বলছি। ওই যে লতা সবসময় আমাকে বাজে ইঙ্গিত করে, সবসময় আমাকে ফাঁসানোর চেষ্টা করে। আজকেও আমাকে অনেক বাজে ইঙ্গিত দিচ্ছিল, আমি চালাকি করে চলে আসছি, আর সে প্রতিনিয়তই আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। এটা নিশ্চয়ই ওরই একটা বুদ্ধি, যে রুমের ভিতরে উড়না ফেলে চলে গিয়েছে। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে আমি মাকে ডাকি। রাফসান মাকে ডাকতেই যাবে, তখনই মোনা রাফসানের মুখে ধরে ফেলে। আর মোনা বলতে লাগলো, তোমরা সব পুরুষ মানুষই একই রকম, মেয়েদের দেখলেই মাথা মন সব কিছু ঘুরে যায়। তখন রাফসান একটু রোমান্টিক হয়ে বলল, সব পুরুষের কথা বলতে পারি না, কিন্তু আমার কথা বলতে পারি, আমার তো তোমাকে দেখলেই মাথা ঘুরে যায়। তারপর সিন চলে যায় পরের দিন রাতের বেলা। তখন সেই আগের মতোই মোনা চলে যায়, সেই আয়নার সামনে যে ভয়ঙ্কর লুক দিতে থাকে। রাফসান তা দেখে একদম ভয় পেয়ে যায়। মোনা উর্দুতে কী সব বলছিল, তো রাফসান তাড়াতাড়ি করে লাইট জ্বালে, আর লাইট জ্বালানোর কারণে মোনা মাথা ঘুরিয়ে পড়ে যায়। রাফসান দৌড়ে এসে ধরে পড়ে। তখন মোনার শাশুড়ি এবং কাজের লোক দুজনেই দেখে ফেলে এবং খুবই চিন্তিত হয়ে পড়ে। রাফসান পরদিন মোনাকে একজন ডক্টরের কাছে নিয়ে যায়। ডক্টর বলে, ওর সব কিছুই ওকে, মোনার কোনো ধরনের কোনো সমস্যা নেই। তারপরে দৃশ্যে আমরা দেখতে কালাম বাবা নামের একজন বলে, আমি জিন ভূত কোনো কিছুই বিশ্বাস করি না, কিন্তু দরবেশ বাবা বলে, জিন আছে, আল্লাহর কোরআনে জিনের নাম লেখা আছে, আর তুই বলছিস জিন বিশ্বাস করিস না? জিন আছে, এবং তোর বাড়িতেই জিন আছে। কালাম বলল, যদি জিন থাকে তাহলে আমাকে দেখান। তখন দরবেশ বাবা রেগে কালামের হাতে একটা সিমির বিচি দিয়ে বলে, এই সিমির বিচিটা শক্ত করে ধরে রাখে, এই সিমির বিচি যখন গরম হতে থাকবে তখন জিন বুঝবি যে তোর আশেপাশেই আছে, আর এই সিমির বিচির গরমে তোর হাত পুড়ে যাবে এবং জিন জেগে যাবে। তুই সিমির বিচি কখনোই হাত থেকে ফেলবি না, যদি ফেলিস তাহলে জিন তোর জান কবজ করে ফেলবে। এই সব কিছু দেখে ভয়ে দৌড়ে পালাচ্ছিল কালাম, এবং পালিয়ে তার বাড়িতে চলে গেছে। এরা দুজন হচ্ছে বিজয় এবং তনুজা। তারা গ্রামে এসেছে ফকির বাবার খোঁজে। তারা অনেকদিন যাবৎ ফকির বাবাকে ফলো করছিল, এবং সেই কালামকে নিয়ে তারা বাড়ির পিছনে চলে যেয়ে তারা দেখতে পায় যে একজন ইচ্ছে করে মিটার বন্ধ করছে এবং জ্বালাচ্ছে, যার কারণে লাইট জ্বলতেছে এবং নিভতেছে, আর অপর দুজন দরজা ধাক্কা দিচ্ছে যাতে দরজাটা খুলে এবং ভিতরে যায়। ওইদিকে ফকির বাবা দলবল নিয়ে মাটি খুঁড়ে ঘরে ঢুকার চেষ্টা করছে ডাকাতি করার জন্য। সবকিছুর সামনে যখন বিজয়া তনুজা চলে আসে পুলিশ নিয়ে, তখন সেই ফকির বাবা দৌড়ে পালায়। কালাম বলে, সত্যি কিন্তু সিমির বিচিটা গরম ছিল। তখন বিজয় আর তনুজা বলে, এটা সিমির বিচি না, একটা কেমিক্যাল দিয়ে বানানো, যা হাতে রাখলে মানুষের শরীরে গরমের সাথে সাথে ওইটাও গরম হয়ে যায় এবং পুড়ে যায়।
আর সত্যি কথা বলতে পৃথিবীতে জিন ভূত বলতে কিছুই নেই, সবই হচ্ছে মানুষের বানানো কুসংস্কার। মূলত বিজয় এবং তনুশ্রী তারা জিন ভূত বিশ্বাসই করে না। মুনা ও রাফসান টিভি দেখছিল, ঠিক তখনই লতা আসে। লতাকে দেখে রাফসান মোটেও খুশি হয় না। লতা মুনাকে জড়িয়ে ধরে বলে, গুড ক্যাচ, কিন্তু ক্যাচটা ধরার আমার কথা ছিল। যা শুনে মুনা খুবই কষ্ট পেয়েছে এবং মুনা সবাইকে বসতে বলে মুনা রান্নাঘরে চলে যায় নাস্তা আনার জন্য। কিন্তু নাস্তা আনতে গিয়ে মুনা মোটেও ফিরে আসে না। তা দেখে রাফসান খুবই চিন্তিত হয়ে পড়ে। রাফসান মুনাকে সব জায়গায় খুঁজতে যায়, ঘরে, বাইরে, বারান্দায়, কিচেনে, সব জায়গায় খুঁজে খুঁজে যখন ছাদে আসে তখন দেখে মুনার ছাদের রেলিং দিয়ে হাঁটছে। তা দেখে রাফসান খুবই ভয় পেয়ে যায় এবং রাফসান ভয়ে ভয়ে মুনাকে ধরতে যায় এবং মুনা রাফসানকে জড়িয়ে ধরলে পিছনে দেখে লতার দিকে মুনা সেই ভয়ঙ্কর চোখ দেখে তাকায়। তা দেখে লতার সাথে সাথে মাটিতে জ্ঞান হারিয়ে পড়ে। নিয়ে আসছে মুনার শাশুড়ি বাসায় মুনাকে ঝাড়ফুঁক করানোর জন্য। আংটি বাবা এসেই বলে, এই বাসায় জিন আছে, দুষ্টু জিন বলে চিৎকার করতে থাকে এবং মুনাকে নিয়ে আসা হলো। আংটি বাবা যখন মুনা চিকিৎসা করতে যাবে, ঝাড়ফুঁক করতে যাবে, ঠিক তখনই মুনা তার ভয়ঙ্কর চোখ দিয়ে আংটি বাবার দিকে তাকালো, যা দেখে আংটি বাবা দিল দৌড়। তার মানে বোঝা যায় এই আংটি বাবা একজন ভণ্ড লোক ছিল। তারপর আমরা বিজয়কে দেখতে পাই। বিজয় হচ্ছে একজন কলেজের সাইকোলজির টিচার। বিজয়ের মতে পৃথিবীতে জিন ভূত বলতে কিছুই নেই, সবই মানুষের বানানো। তারা নিজেদের সুযোগ সুবিধার জন্য এই জিন ভূতকে বানিয়েছে। ক্লাস শেষ করে বিজয় বের হয়ে রাফসানকে দেখতে পায়। রাফসান বিজয়ের জন্য অপেক্ষা করছিল। রাফসান এবং বিজয় ছোটবেলার বন্ধু। বিজয় রাফসানকে তার রুমে নিয়ে আসে এবং রুমে এসে বিজয় তনুজার সাথে রাফসানের পরিচয় করে দেয়। তারপর তারা তিনজন বসে কথা বলছে। রাফসান তার স্ত্রীর কথা, মুনার কথা বলছিল। মানে মুনার অদ্ভুত আচরণ, রাতের বেলা হাঁটা, উর্দুতে কথা বলা, তার অস্বাভাবিকতা, সব কিছুই বিজয়কে খুলে বলছিল। বিজয় রাফসানের কাছে তার সব কিছু জানতে চায়। তখন রাফসান তার সব কিছু খুলে বলে যে মুনা এবং রাফসান দুজনেই প্রেম করে বিয়ে করেছিল, দুজন দুজনকে খুব ভালোবাসে। তাই মুনার মা রাফসানকে মেনে নেয় না, তাই মুনা এবং রাফসান দুজনেই পালিয়ে বিয়ে করে। তারপর বিয়ের কয়েকদিন পরেই রাফসানের মা তারা গ্রামের বাড়িতে বেড়াতে যায়। গ্রামের বাড়িতে দাদি মুনাকে অনেক পছন্দ করলো এবং ওখানে ছোটোখাটো একটা অনুষ্ঠান হয়। তারপর অনুষ্ঠান শেষ করে তারা সবাই বাইরে ঘুরতে যায়, ক্যামেরা দিয়ে ছবি তুলেও নেয় স্মৃতি হিসেবে রাখার জন্য। হাই রে রোমান্স করতে করতে তারা অনেক ছবি তোলার জন্য তাদের শেষই হচ্ছে না। তারপর মুনা একটা পুরনো জমিদার বাড়ি দেখিয়ে বললো, ওইখানে কেউ থাকে না? রাফসান বললো, না, ওইখানে কেউ থাকে না। আগে অনেক জমিদাররা এখানে থাকতো, কিন্তু এখন ওখানে থাকে না। চলো ওখানে গিয়ে কয়েকটা ছবি তুলে। যেই ভাবা সেই কাজ। তারা ওখানে চলে যেয়ে ওইখানে কয়েকটা ছবি তুলছে, কিন্তু মুনা বলছে জায়গাটাতে কেউ আসে না, মনে হয় নির্জন। রাফসান বলছে, না, এখানে কেউ আসে না, এটাকে নিয়ে একটা কাহিনীও আছে। এখানে যে শেষ জমিদার, সে খুব দুষ্ট ছিল। সে মেয়েদেরকে তুলে নিয়ে আসতো এবং অত্যাচার করে কুয়াতে ফেলে মেরে ফেলতো। একদিন যখন সে ইমাম সাহেবের মেয়েকে তুলে আনলো, তখন গ্রামবাসী খুব রেগে গেল। গ্রামবাসী একজুট হয়ে জমিদারকে লাঠিপিটা করলো এবং জমিদার বাড়ির সবাইকে মেরে ওই কুয়াতেই ফেলে দিল। রাফসান মুনাকে বলল, চলো কুয়ার কাছে গিয়ে ছবি তুলি। মুনাকে কুয়ার পাশে বসতে দিয়ে রাফসান ছবি তুলতে নিল এবং মুনাকে বলল, খুব সাবধানে বসো। কিন্তু মুনা সাবধানে বসতে গিয়ে কুয়াতে পড়ে গেল এবং রাফসান কুয়া থেকে মুনাকে তুলে নিয়ে চলে আসলো। তখন মুনা খুবই অসুস্থ হয়ে পড়লো। তাকে ডাক্তার দেখানো হলো। ডাক্তার মুনাকে দেখে বলল, ওর পেটের ভিতর অনেক ময়লা পানি চলে গিয়েছে, বড় হসপিটালে গিয়ে তাকে ওয়াশ করতে হবে। তখন রাফসান মুনার মাকে কল দিয়ে সব কিছু জানালো। মুনাকে হসপিটালে নেওয়ার মাঝপথে মুনার জ্ঞান ফিরল। মুনা বলল, আমার তো কিছুই হয়নি, আমি একদম সম্পূর্ণ ঠিক, আমি ডাক্তার কাছে যাব না। মুনার জোরাজোরির কাছে সবাই হার মেনে মুনাকে সহ তারা সবাই বাসায় চলে আসলো। বাসায় এসে মুনা এক তেলাপোকা দেখে কি চিৎকার এবং ঝাড়ু নিয়ে সে তেলাপোকা মারতে চলে গেল। এমন সময় মুনার মা আসলো। মূলত মুনার মা এই প্রথম মুনাদের বাসায় এসেছে। মুনা রাফসানকে পালিয়ে বিয়ে করেছে বলে মুনার উপর খুবই রাগ করেছিল, তাই মুনার সাথে কোনো ধরনের যোগাযোগই মুনার মা রাখেনি। মুনার মা মুনার এই সুখী ফ্যামিলি দেখে খুবই খুশি হলো এবং আল্লাহর কাছে অনেক দোয়া করলো। মারা বুঝি এমনই হয়, সন্তান শত ভুল করলেও মারা বুঝি সন্তানের বিপদে ছুটে নিয়ে আসে আর পারে না। যাই হোক, মুনার বিজয় সব কিছু শুনে বলে, ঠিক আছে, আজকে তোদের বাসায় যাব। যেই ভাবা সেই কাজ। বিজয় সহ সবাই রাফসানের বাসায় চলে আসলো। রাফসান মুনাকে বিজয়ের সাথে পরিচয় করিয়ে দিল এবং মুনার এক একটা সমস্যার কথা বলছিল, যে চোখ সাদা হয়ে যাওয়া, ঘুমের মধ্যে হাঁটা, উর্দুতে কথা বলা এবং রেলিংয়ে হাঁটা, সব কিছুই বলছিল বিজয়কে। তখন বিজয় এবং তনুজা মিলে একটা একটা করে সমাধান দিচ্ছিল, যে তার অতীতে কোনো স্মৃতি হয়তো মনে পড়ছে, এইগুলোর জন্যই হাঁটছে। তা বিভিন্ন সমস্যার সমাধান
সমাধান করা বলছে। কিন্তু রাফসান সব কোনো কিছুই মানতে রাজি না। কিন্তু এই মাঝখানে মোনার শাশুড়ি বটে উঠলো, আমার বৌমা কি তাহলে কখনোই ভালো হবে না? কি করলে আমার বৌমা ভালো হবে? বিজয় এবং তনুজা বলল, ঠিক আছে, আমরা তো আজকে রাতে এখানে আছি, তারপর দেখি। তখন তারা বিজয় এবং তনুজা মিলে সারা ঘরে সিসি ক্যামেরা লাগালো এবং সারা রাত জেগে পাহারা দেওয়ার চিন্তা ভাবনা করছিল। তনুজা তখন বিজয়কে তার ভালোবাসার কথা বলে। কথাটা শুধু শুরু করবে, ঠিক তখনই মনিটরে বিজয় এবং তনুজা দেখতে পায় মোনা রিলিং বেয়ে আস্তে আস্তে নিচে নেমে হাঁটছে। তা দেখে বিজয় এবং তনুজা দুজনেই মোনার কাছে বলতে থাকে, মোনা শুধু আমার, মোনা শুধুই আমার, আর কারণ না। কিন্তু বিজয় বলে, রাফসানের বিবি। তখন মোনা বলে, আমি সবাইকে মেরে ফেলবো, এক এক করে সবাইকে মেরে ফেলবো, মোনা শুধু আমার। ঠিক এই মুহূর্তে রাফসান লাইট জ্বালায় আর মোনা মাথা ঘুরে পড়ে যায়। রাফসান তখন বিজয়ের দিকে তাকিয়ে বলে, এখন বল, এখন কি উত্তর দিবি বল। বিজয় কোনো কিছুই খুঁজে পায় না যে কি বলবে। তারপর রাফসান আর বিজয় পরের দিন মোনার বাড়িতে যায়। বাড়িতে যেয়ে জিজ্ঞাসা করে, মোনা কি উর্দু জানে? মোনার মা বলে, কই না তো, মোনা কখনোই উর্দু জানে না। তখন বিজয় মোনার বাড়ির বুক সেলফটা ঘাঁটতে ঘাঁটতে একটা উর্দু বই পায়, সেখানে মোনার নাম উর্দুতে লেখাও ছিল। তখন বিজয় জিজ্ঞাসা করে, এটা কার বই? মোনার মা বলে, এটা মোনার বাবার বই, মোনার বাবা পড়তো, কিন্তু মোনা উর্দু পড়তে পারে না, মাঝে মাঝে মোনা বইটা নিয়ে বসে থাকতো, এই আর কি। তখন বিজয় এবং রাফসান মিলে সেই পুরনো জমিদার বাড়িতে যায় যেখানে মোনা কুয়ায় পড়ে গিয়েছিল। সেখানে গিয়ে বিজয় একটা সাপ, ভয়ঙ্কর কিছু শব্দ এবং উর্দুতে অনেক লেখা, তার মধ্যে একটা রক্ত দিয়ে লেখা ছিল মোনার নাম। তারপর সবাই খেতে বসে। খাওয়ার টেবিলে বিজয় দাদিকে জিজ্ঞাসা করে, ওই জমিদার বাড়িতে কি মোনা নামে কেউ ছিল? তখন দাদি বলে, মোনা নামটা কেউ উচ্চারণও করে না। মোনা ছিল সেই দত্তবাড়ির শেষ জমিদারের নাম, যে ছিল অত্যাচারী। যখন ইমামের মেয়েকে তুলে এনেছিল তাকে অত্যাচার করতে করতে মেরেই ফেলে। তারপর গ্রামবাসী সবাই মিলে ওই জমিদার বাড়ি নিশ্চিহ্ন করে ফেলে। বিজয় রাফসানকে জিজ্ঞাসা করে, এই ঘটনা কি মোনা জানতো? রাফসান বলে, হ্যাঁ জানতো। তখন বিজয় মোনাকে বলে, আপনি মনে হয় এই ঘটনাটা শুনেই কল্পনা করছেন এবং নিজেকে ওই ইমামের মেয়ে ভাবছেন এবং সবাইকে দা নিয়ে তাড়া করছেন। রাফসান এটা বিশ্বাস করতে চায় না, কিন্তু বিজয় বলে, আমাদের অবচেতন মন অনেক কিছুই জানে। যেমন মোনা নিজের অজান্তেই উর্দুতে নিজের নাম অসংখ্যবার তার বইতে লিখেছে, এই যে দেখুন তার প্রমাণ। তারপর বিজয় তার মোবাইলে সেই ছবিটা দেখায় মোনাকে, যা দেখে রাফসান জানতে চায়, মোনা যখন ভারী গলায় অন্য গলায় কথা বলে তখন বিজয় বলে, আমরা ইচ্ছে করলে যে কোনো গলায় কথা বলতে পারি। মোনাও সেরকমই। এরকম অদ্ভুত যুক্তি দিয়ে বিজয় ব্যাপারটা সমাধান করে ফেলে। বিজয় বলে, এসব অদ্ভুত চিন্তা বাদ দাও, তোমরা তো হানিমুনেও যাও না, হানিমুনে চলে যাও। তখন দেখা যায় তারা চারজনই হানিমুনে ছুটে চলে যায়। রাত গভীর, রাফসান আর মোনা ঘুমাচ্ছিল। হঠাৎ রাফসানের ঘুম ভেঙে দেখে মোনা তার পাশে নেই। কোথায় মোনা? মোনা তখন উপরে ঝুলছিল আর ঠিক সেই মুহূর্তে রাফসানের গলা ধরে চেপে ধরছিল আর মোনা বলছিল, মোনাকে ডিভোর্স দিবি কিনা বল, বল মোনাকে ডিভোর্স দিবি কিনা। রাফসান রাজি হচ্ছিল না, তাই মোনা রাফসানের গলা জোর করে চেপে ধরেছিল। রাফসান বাঁচার জন্য ছটফট করছিল, কিন্তু মোনা তাকে ছাড়ছিল না। ঠিক এই মুহূর্তে রাফসান বিজয় বিজয় বলে চিৎকার করছিল আর বিজয় দরজা ভেঙে ঘরের ভিতর ঢুকেছে। তা দেখে মোনা বিজয়ের উপর হামলে পড়েছে। ঠিক এই মুহূর্তে রাফসান ঘরের লাইট জ্বালায় দেয় আর মোনা আবার অচেতন হয়ে পড়ে যায়। তখন রাফসান বলে, এবার বল, কী ব্যাখ্যা দিবি, কেন এমন করছে আমার মোনা, কি হয়েছে আমার মোনা? তখন বিজয় আর কোনো কিছুই বলতে পারে না। বিজয় বলে, এর ব্যাখ্যা আমার কাছে নেই, এর ব্যাখ্যা আমি দিতে পারবো না, এর ব্যাখ্যা একজনই দিতে পারবে, আর উনি হচ্ছে এলাহি। তারপর আমরা দেখি তারপর সবাই এলাহির কাছে চলে যায়। রাফসানের মুখে সব কিছু শুনে এলাহি বলে, বিজ্ঞানের ব্যাখ্যা যেখানে শেষ, কোরআনের ব্যাখ্যা সেইখানে শুরু। কিন্তু বিজয় তো এসব জিনবুত বিশ্বাস করে না। কিন্তু এলাহি জানায়, তুমি যদি কোরআনকে বিশ্বাস করো তাহলে জিনকে বিশ্বাস করতে হবে, কারণ আল্লাহ তাআলা কোরআনের 55 নম্বর সূরায় 15 নম্বর আয়াতে জিনের সম্পর্কে বলা হয়েছে যে জিনকে আগুনের শিখা থেকে তৈরি করা হয়েছে। আল্লাহ তাআলা আরও বলেছেন, আমি জিন ও মানবজাতিকে শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। জিন বিদ্যমান, কিন্তু তার অস্তিত্ব বোঝা যায় না। বাতাসের যেমন অস্তিত্ব নেই, জিনেরও তেমন অস্তিত্ব নেই। এর সব কিছুই আল্লাহর ব্যাপার। এখন মানুষ যেরকম জিনকে দেখতে পারে না, ঠিক কিয়ামতের দিন জিনও মানুষকে দেখতে পাবে না। তবে হ্যাঁ, একটা কথা আমাদের সব সময় মনে রাখতে হবে, মানুষ মরে গেলে জিন হয়ে যায় বা আত্মা হয়ে ফিরে আসে, এটা কিন্তু ইসলাম সমর্থন করে না। তাই এটাকেও আমাদের বিশ্বাস করতে হবে। ঠিক এমন সময় এলাহি উপরে ভয়ঙ্কর কিছু একটা আভাস পায়। তখন দৌড়ে ছাদে যায়। ছাদে গিয়ে দেখে মোনা উপরে ভাসতেছিল। ঠিক তখন এলাহি
গ্লাসের মধ্যে ছুঁড়া পরে ফু দিয়ে ওই পানি মোনার উপর ছিটিয়ে দেয়, আর মোনা আবার নিচে পড়ে যায়। তখন রাফসান মোনাকে কুলে তুলে নেয় এবং রাফসান বলে, কি হয়েছে আবার মোনা, প্লিজ আমার মোনাকে বাঁচান। রাফসান অনেক আকুতি মিনতি করতে থাকে। তখন এলাহি জানায় মোনার উপর এক ভয়ঙ্কর দুষ্ট জিন আসর করেছে। সেই জিনকে যদি এখন তাড়ানো না যায় তখন মোনাকে আর বাঁচানোই সম্ভব হবে না। এলাহি, বিজয় এবং তনুজা মোনার মায়ের সাথে দেখা করতে আসে, কিন্তু মোনার মা তেমন কিছু না বলে উল্টা রেগে যায়। তবে যাওয়ার সময় এলাহির হাতে হ্যান্ডশেক করার সময় ছোট্ট একটা চিরকুট লিখে দেয়। সেখানে লেখা ছিল, স্যার আমার মেয়েকে বাঁচান। এলাহি যা বোঝার বুঝে ফেলেছে। এলাহি তখন তার নতুন প্ল্যান সাজায়। সে বলে যে কালকে রাতে যখন মোনার উপর জিন ভর করবে তখন আমাদের খেয়াল রাখতে হবে জিনটা যাতে অনেকক্ষণ সময় মোনার সাথে থাকে, আর এটাও আমাদের খেয়াল রাখতে হবে যাতে রাফসানের উপর কোনো ধরনের ক্ষতি না হয়। গভীর রাত, সবাই ঘুমাচ্ছিল, ঠিক তখনই মোনার উপর আবার জিনটা ভর করেছে। মোনার উপর জিন ভর করেছে, আর ওইদিকে এলাহি, বিজয় ওরা চলে গেছে মোনার মায়ের কাছে। মোনার মাকে জিজ্ঞাসা করছে, সত্যিটা বলেন। মোনার মা বলে, আসলে সেদিনে আমি সত্যি বলতে পারিনি, কারণ ওই জিনটা মোনার মায়ের সাথেও ছিল। মোনার মা সেই প্রথম থেকে আবার শুরু করে। ঘটনাটা অনেক আগের। মোনা তখন 6 মাসের পেটে ছিল। মোনার বাবার ব্যবসার অবস্থা তেমন ভালো না থাকায় আমরা সবাই গ্রামে চলে গিয়েছিলাম। একদিন সন্ধ্যাবেলা আমি গোসল করে উপরে উঠছিলাম, কিন্তু আমার ভয় ভয় লাগছিল এবং আমি ভয়ঙ্কর কিছুর আভাস পাই। তারপর যখনই আমি মোনার বাবার কাছে যাই তখনই অন্যরকম লাগে। মাঝে মাঝে সে মোনার বাবাকেও ভয় দেখায়, কিন্তু তখন আমি বুঝতে পারছি যে জিনটা আমার উপর আসর করেছে। আমি মোনার বাবাকে সমস্ত কিছু খুলে বলি। সব কিছু শুনে মোনার বাবা বলে তাদের গ্রামে ভালো একজন হুজুর আছে, হুজুরের কাছে নিয়ে যাবে। কিন্তু সেই রাতেই মোনার বাবা গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু সবাই ভাবলো ঋণের চাপে সে আত্মহত্যা করছে, কিন্তু আমি তো জানি সে ঋণের চাপে নয়, বরং জিনটাই ওকে মেরে ফেলেছে। তারপর অনেকে আমাকে বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আমি বিয়ে করি নাই। আমি তো জানি যার সাথে আমার বিয়ে হবে তাকেই ওই জিনটা মেরে ফেলবে। মোনার তখন 7 বছর। আমি দেখতে পাই জিনটা আমার প্রতি আগ্রহ হারিয়ে মোনার দিকে আকৃষ্ট হচ্ছে, কিন্তু আমি খুব ভয়ে ভয়ে থাকতাম। আমি সবসময় মোনার সাথে সাথে থাকতাম। মোনা যেখানে যায় সেখানেই আমি যেতাম। মোনার স্কুলে, ভার্সিটি সব জায়গায় আমিই সাথে যেতাম, মোনার সাথে একসাথে ঘুমাতাম। কিন্তু হঠাৎ ফটোশ্যুটের এখানে রাফসানের সাথে মোনার পরিচয় হয় এবং তারা একসাথে অনেক কথা বলতো, যেটা আমি মোটেও পছন্দ করতাম না। রাফসান আমার কাছে আসুক সেটাও আমি চাইনি, কারণ রাফসানের সাথে আমি সকল ধরনের সম্পর্ক মোনার বন্ধ করে দিই। কিন্তু মোনা আর রাফসান পালিয়ে গিয়ে বিয়ে করে। পালিয়ে বিয়ে করার পরও ওরা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু আমি কোনো ধরনের যোগাযোগ রাখিনি, কারণ আমি খুব ভয়ে ছিলাম সেই জিনটা যদি আবার ওইখানে যেয়ে মোনার উপর হামলে পড়ে। কিন্তু একদিন যখন মোনা অসুস্থ শুনলাম তখন আর না যেয়ে থাকতে পারলাম না। সেই যাওয়াটাই আমার জন্য কাল হয়ে দাঁড়ালো। মোনার মা সব কিছু বলে কিছুক্ষণ থামে এবং মোনাকে বাঁচানোর জন্য এলাহির কাছে অনেক আকুতি করে। এলাহি তখন নামাজ পড়ে আল্লাহর দেওয়া সূরা, দোয়া, দুরুদ পড়ে বাড়ি ঝাড়ফুঁক করে যায় এবং বাড়িতে পেরেক মেরে যায় এবং মোনাকে একটা তাবিজ দিয়ে যায়। তখন সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু একদিন হঠাৎ মোনাকে মোনার মা ফোন দিল। ফোন দিয়ে বলল, রাফসান নাকি লতার সাথে প্রেম করছে, তুই তো কিছুই জানাসনি। মোনা বলে, না মা, এরকম কিছুই না। কিন্তু মোনার মা মোনাকে আবার উত্তেজিত করছিল, তুই কিছুই বুঝিস না, তুই আমার মেয়ে হয়ে কী করে এরকম বোকা হলি? আমি তোকে 19টা বছর মানুষ করছি, রাফসান তোকে ঠকাচ্ছে, তুই একবার ভালো করে খোঁজ খবর নেই। মোনা বলছে, না মা, আমার রাফসান এরকম কোনো কিছুই করছে না। তখন মোনার মা বলে, রাফসান কি তোকে তাবিজ করেছে? মোনা বলে, হ্যাঁ তাবিজ করেছো তো, সেটা আমার অসুখের জন্য। মোনার মা বলে, এই তাবিজ এক্ষুনি খুলে ফেলে এবং সব কিছু নিজের চোখে দেখ। মূলত এই তাবিজের কারণে জিনটা মোনার কাছে আসতে পারছিল না। ঠিক মোনার মা সে যে এসব কথা বলেছিল, জিনটা মোনার মাকে মেরে ফেলেছিল। আর এইদিকে মোনা সবাইকে সামনে যাকে পাচ্ছে তাকেই মারছে, মেরে ঘর থেকে বের হয়ে যাচ্ছে। ঠিক এমন সময় রাফসান আসে এবং রাফসানকেও ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। রাফসান মোনাকে এই অবস্থায় দেখে ভয়ে একদম নিস্তব্ধ হয়ে যায়। রাফসান দৌড়ে ঘরে যায় এবং ঘরে যেয়ে মোনার সেই তাবিজটা দেখে রাফসান কালিমা পরে মালাটি মোনার গলায় পরিয়ে দিলে মোনা আবার ঠিক হয়ে যায়। তখন রাফসান ঘরে সবাইকে ডেকে আনে, এলাহিকে ডেকে আনে। এলাহি বলে, তাবিজ আর ঘনবন্দি এইগুলো কোনো সমাধান না, স্থায়ী সমাধান করতে হবে। রাফসান বলে, মোনার জন্য আমি সব কিছু করতে রাজি আছি। এলাহি বলে, কাল অমাবস্যা রাত, কাল অবশ্যই জিনটা মোনাকে ভর করতে আসবে। আমাদের কালকের মধ্যেই কিছু একটা করতে হবে, যেই বাবা সেই কাজ। তারা সবাই মিলে একটা পুরাতন বাড়ির উদ্দেশ্যে মূলত এই বাড়িতেই এলাহি সবাইকে জিন মুক্ত করে এবং সবাইকে পাক পবিত্র হয়ে আসতে বলে এবং এলাহি সূরা, দুয়া, কেরালাত সব কিছু পড়ে এরপর একটা বৃত্ত এঁকে এবং বিভিন্ন ধরনের অস্ত্রপাতি, জায়নামাজ সব কিছু রেডি করে সবাইকে বসতে বলে। এলাহি বলে, আমি সব
কিছু রেডি করে নিয়েছি, তোমরা কালকে সুবে সাদেকের আগে এই বৃত্তের বাইরে যাবে না। যতক্ষণ তোমরা এই বৃত্তের ভিতরে থাকবে ততক্ষণই তোমরা নিরাপদে থাকবে, আর যদি তোমরা বৃত্তের বাইরে যাও তাহলে কেউ তোমাদেরকে বাঁচাতে পারবে না। রাত গভীর হচ্ছে, রাত যত গভীর হচ্ছে ভয় ততই আকৃষ্ট করছে। একসময় বিজয় এখান থেকে চলে যেতে চায়। এলাহির সব কাজকর্ম তার কাছে পাগলামি মনে হচ্ছিল। সব কিছু ফেলে বিজয় এখান থেকে চলে যেতে নেয়। ঠিক তখনই সুরা পরে এলাহি বিজয়ের মাথায় স্পর্শ করে এবং বিজয়ের জ্ঞান ফিরে আসে। আর বিজয় বুঝতেই পারে না সে এতক্ষণ কি করছিল, এখানে কিভাবে উঠছিল। মূলত বিজয় বুঝতে পারে যে জিনটা বিজয়ের উপর ভর করেছিল। জিনটা মূলত তার শয়তানি শুরু করে দিয়েছিল। এরপর সেখানে মোনার মা আসে, ক্ষত বিক্ষত রক্তাক্ত অবস্থায় সেই ভয়ঙ্করভাবে মোনার মা আসে। এসে মোনাকে ডাকতে থাকে, মোনা, মা আমার, তুই আমার কাছে আয়, আমি এখনো মরিনি, আমার বুকে আয় মা। ঠিক তখন মোনা চলে যেতে নেয়। জিনটা বলছিল, মোনা মা, তুই আমার বুকে আয় মা, এই কথা বলছিল আর বৃত্তের দিকে আগাচ্ছিল। বৃত্তের যখন পা পড়লো তখনই জিনটা পুড়ে একদম ছারখার হয়ে যায়। তারপর সব কিছু অনেকক্ষণ স্বাভাবিক হয়। তো এরপর কালো ধোঁয়ায় ঘরটা ভরে যায়। বিভিন্ন ধরনের পোকা মাকড় এইসবের আক্রমণ শুরু করে। তারপর এলাহি সবার হাতে কিছু সুরমা দিয়ে দেয় এবং সবাইকে এই সুরমা ফু দিতে বলে। এই সুরমা ফু দেওয়ার ফলে সকল পোকা প্রাণী সবাই দূর হয়ে যায়। তনুজা ভয়ঙ্করভাবে হাসতে থাকে। এত ভয়ঙ্কর হাসি কেউ আগে কখনোই দেখেনি। সব কিছু দেখে এলাহি তার হাতে তসবি দিয়ে তনুজার হাতে বেঁধে দেয়। তারপর তনুজাও ঠিক হয়ে যায়। তারপর ঘটে আরেক ভয়ঙ্কর কাণ্ড। তারপর রাফসানের মা এসে রাফসানকে ডাকতে থাকে, বলে, তোর দাদি মারা যাচ্ছে, তুই তাড়াতাড়ি আয় বাপ, তাড়াতাড়ি আয়। রাফসানও কেমন জানি করে। ঠিক তখন এলাহি আবার রাফসানকে শান্ত করে, সব কিছু ঠিক হয়। তারপর এক ভয়ঙ্কর প্রাণী এসে এলাহিকে কি যেন বলে, আর এলাহিও কেমন পাগল হয়ে যায়। এলাহি পাগল হয়ে অন্যরকম করছিল। তারপর সে গাড়িতে কি যেন একটা ভুলে ফেলে আসছে, ওটা আনতে চায়। সবাই তাকে আটকায়। ঠিক তখনই তনুজা তাকে পানি ছিটাতে। তারপর এলাহিও ঠিক হয়। এলাহি ঠিক হয়ে বলে, আমার কি হয়েছিল? তখন সবাই বলে, আপনি কোরআন আনতে গাড়িতে গিয়েছিলেন। তখন এলাহি বলে, কোরআন আনতে আমি যাবো কেন? কারণ তো আমার বুকেই আছে। তারপর এলাহি বলল, তোমরা পানি ছিটা দিয়ে অনেক ভালো কাজ করেছো। কিন্তু এরপর বিভিন্ন প্রাণীর রূপ ধরে বিভিন্নভাবে তাদের উপর আক্রমণ করার চেষ্টা করে। তারপর এলাহি বিভিন্ন দোয়া পড়ে এই সব কিছু প্রতিহত করে। তারপর ওইখানে বৃষ্টি শুরু হয় এবং দরজার তল দিয়ে ধোঁয়া শুরু। দরজার নিচে সেই সাদা ধোঁয়া দেখে এলাহি খুব ভয় পায় এবং তখন সবাই বলে, স্যার কি হয়েছে? বলছে, জিনটা তাদের সর্দারকে নিয়ে আসছে, এখন আমাদের 5 জনকেই মেরে ফেলবে। তোমরা সবাই আল্লাহ আল্লাহ করতে থাকো, আল্লাহই আমাদেরকে বাঁচাবে। আর এলাহি তখন সূরা ইয়াসিন পড়তে থাকে। বৃষ্টির পানির কারণে উপরে চাল ফেটে ঘরের ভেতর পানি ঢুকে এবং সেই বৃত্তটা মুছে যায়। বৃত্তটা আস্তে আস্তে হাওয়ায় মিলিন হয়ে যায়। একসময় সাদা ঘোড়ার মতো একটা প্রাণী এসে এলাহির উপর আক্রমণ করতে চায়, কিন্তু রাফসান তার পা টেনে ধরে। তখন এলাহি একটা হাতিয়ার দিয়ে বিজয়কে ঘোড়ার বুক বরাবর আঘাত করতে বলে এবং বিজয় সেটাই করে। এতে করে ঘোড়াটি মারা যায় এবং সবাই বিপদমুক্ত হয়। মুনার উপর আর আসর করতে পারে না। তখন এলাহি বলে, তোমরা এখন সবাই নিরাপদ, মুনা তুমি এখন নিরাপদে আছো। তখন সবাই খুশি হয়ে যায়। খুশি হয়ে এখান থেকে চলে যায়। সবার মাঝে অন্যরকম এক ভালো লাগা, অন্যরকম এক অনুভূতি, অন্যরকম সব কিছু। কিন্তু আমরা সবাই একসাথে খুশি মনে গাড়িতে করে ফিরে যাচ্ছিল। ঠিক তখনই আমরা দেখতে পাই তনুজার চোখগুলো সেই সাদা হয়ে গেছে। কিন্তু এই আনন্দ কতক্ষণ চিরস্থায়ী থাকবে? কতক্ষণই বা এই আনন্দ থাকবে তাদের মাঝে? ওকে, আজকে এই মুভিটি এখানেই সম্পন্ন করা হলো।